তাহলে আজকে ডেট হচ্ছে 9/4/24। তাহলে আমরা কাইনেমেটিক্স পড়বো। কাইনেমেটিক্স বলতে বোঝায় স্মৃতিবিজ্ঞান। এটা পড়ার আগে আমাদের কিছু কিছু জিনিস হয়তো আমাদের ডিসকাস করলে ভালো হতো। সেই সমস্ত জিনিসগুলো আমি বলে দিই, আর একটু আমি রিক্যাপ করে দিই। ফার্স্ট হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আহ, নির্দেশতন্ত্র বলে একটা কনসেপ্ট আছে। নির্দেশতন্ত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় রেফারেন্স ফ্রেম। এটা কি জিনিস? নির্দেশতন্ত্রটা কি জিনিস? নির্দেশতন্ত্র বলতে বোঝাচ্ছে যে যে বস্তু বা বস্তু সংস্থার সাপেক্ষে, যে বস্তু বা বস্তু সংস্থা সাপেক্ষে সাপেক্ষে কোনো কণার গতি বিবেচনা করা হয়, তাকে বলছে নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কিরকম হবে? যেমন ধরে নাও, আমরা অনেক সময় নির্দেশতন্ত্র কিরকম, মানে একটা নির্দেশতন্ত্র আমরা নিতে পারি এরকম এক্স ওয়াই জেড। এখানে ধরে নাও কোনো একটা কোঅর্ডিনেট আছে ও। তাহলে এই এই যে তোমার মানে সরি, বস্তু বা বস্তু সংস্থা সাপেক্ষে করা হয়, তাকে বলা হয় অবজারভার। অবজারভার বলা হয়। অবজারভার মানে হচ্ছে যে হচ্ছে দর্শক। ও যাও, মা ডাকছে। তাহলে যে বস্তু বা বস্তু সংস্থা সাপেক্ষে কোনো কণার গতি বিবেচনা করা হয় তাকে অবজারভার বলা হয়। আর সেই অবজারভারের যে পয়েন্ট, যে বিন্দু থেকে অবজারভারটা আছে, যে সংস্থায় আছে, সেটাকে বলা হয় তোমার নির্দেশতন্ত্র। মানে যেমন ধরে নাও যে এক্স ওয়াই জেড, এখানে ও, এই যে সিস্টেমটা, এটা হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে গতি, আমরা বলতে পারি গতি হচ্ছে, হতে পারে 1D, মানে হচ্ছে একমাত্রিক গতি হতে পারে। হতে পারে 2D, মানে হতে পারে দ্বিমাত্রিক হতে পারে। হতে পারে 3D, সেটা হচ্ছে ত্রিমাত্রিক হতে পারে। যেমন আমরা আগের দিন এক্সাম্পল নিয়েছিলাম যে একমাত্রিক গতি বলতে বোঝাচ্ছে যে একটা সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, এই যে সরল রৈখিক গতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সরল রৈখিক গতির ক্ষেত্রে আমরা কিরকম ধরনের নির্দেশতন্ত্র ধরবো? সেক্ষেত্রে নির্দেশতন্ত্রটা হবে একটা পয়েন্ট, বিন্দু, বা একটা অক্ষ। ও এক্স একটা অক্ষ। তাহলে একটা লাইন হতে পারে বা একটা বিন্দু হতে পারে যখন কোনো কণার একমাত্রিক গতি হবে, তখন 1D মোশন যখন হবে। এবার 2D মোশন যখন আমাদের করতে হয়, তখন এরকম দুটো অক্ষ নিতে হয়। একটা ধরে নাও এক্স, একটা ওয়াই, এটা হচ্ছে ও। এটাকে বলা হয় মূল বিন্দু, যে বিন্দুতে অবজারভার বসে আছে। আর গতি বিবেচনা করতে গেলে অনেকগুলো অক্ষ নিতে হতে পারে। যদি দুটো অক্ষ নিতে হয় বিবেচনা করার জন্য, ধরো এখানে বস্তুটা এরকম করে এই তলে এই বরাবর যাচ্ছে, তাহলে এখানে আমার প্রতিটা পয়েন্টে এর কোঅর্ডিনেট, বা ধরে নাও এর যেটাকে স্থানাঙ্ক বলা হয়, সেই স্থানাঙ্ক নির্দেশ করতে গেলে, যদি কোনো পয়েন্টের স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই, তাহলে আমার দেখতে হয় এক্স বরাবর এক্স গেছে, ওয়াই বরাবর ওয়াই গেছে। তার মানে সেক্ষেত্রে দ্বিমাত্রিক দেশে বা একটা তলে কোনো একটা বস্তু যদি বিবেচনা মানে যায়, তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম দুখানা এরকম অক্ষ লাগবে তার গতিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য। আর ত্রিমাত্রিক যখন হবে, যেমন পাখি আকাশে ওড়ে, আগের দিন আমরা বলছিলাম, সেরকম যদি কেস হয়, এটা যদি এক্স, এটা যদি ওয়াই, এটা যদি জেড হয়, আর এটা যদি ও হয়, ও যদি মূল বিন্দু হয়, এখানে কোনো বিন্দু আছে, তার জন্য তার কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই জেড। তার মানে আমার এক্স অক্ষও লাগবে, এক্স অক্ষ দিকে কত এসছে, ওয়াই অক্ষ লাগবে, জেড অক্ষ লাগবে। তাহলে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, আর এই যে হাইটটা, সেটা হচ্ছে জেড। তো এরকম তিন ধরনের গতি কিন্তু আমাদের পক্ষে হওয়া সম্ভব। এগুলো আমরা আলোচনা করেছিলাম। করার পর আমরা
কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করেছিলাম, কিছু রাশি নিয়ে আলোচনা করেছিলাম, যে রাশিগুলো আমরা আহ, মানে অনেক আগে থেকেই জানি। তাদের মধ্যে আমরা ভাগ করেছিলাম। একটা স্কেলার রাশি বলেছিলাম একটা পার্টে, আর কিছু ভেক্টর রাশি বলেছিলাম। স্কেলার রাশির ক্ষেত্রে আমরা নাম কি কি বলেছিলাম? একটা বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব, আর কি, আর ছিল আমাদের দ্রুতি। এগুলো ছিল স্কেলার রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে ছিল কি কি? একটা হচ্ছে সরণ, তারপরে হচ্ছে বেগ, তারপরে ছিল ত্বরণ, আর একটা ছিল ত্বরণের পরিবর্তন, বা ইংরেজিতে এটাকে কি বলা হয়? কি বলেছিলাম? স্ল্যাব, এসএলএপি স্ল্যাব। ওকে। তো অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে ডিস্ট্যান্স কভার্ড, দ্রুতি মানে হচ্ছে স্পিড ইংরেজিতে বলে, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বেগ হচ্ছে ভেলোসিটি, আর ত্বরণ বা মন্দন যদি থাকে, ত্বরণকে বলা হয় অ্যাক্সিলারেশন, আর মন্দনকে বলা হয় ডিসিলারেশন। এগুলো আমরা আগের দিন পড়েছিলাম, এবং আমরা এগুলো পড়তে গিয়ে দেখেছিলাম, যদি যদি আমরা কোন কোন কেস আলোচনা করব। এই যে 1D গতি, আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারে আমরা আহ, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে, একবার ধরবো ত্বরণ হচ্ছে ধ্রুবক। ত্বরণ যদি ধ্রুবক হয়, তাহলে স্ল্যাব কত হবে? স্ল্যাব সমান কত হবে? অবশ্যই জিরো হবে, কারণ ধ্রুবক মানে পরিবর্তন নেই, আর স্ল্যাব মানে হচ্ছে ত্বরণের পরিবর্তন, তাহলে কোনো পরিবর্তন নেই, তাহলে স্ল্যাব জিরো। তাহলে এটা হচ্ছে কেস 1। এই জিনিসটা আমরা স্টাডি করবো, এটাই তোমাদের সিলেবাসে আছে, যে ত্বরণ যদি ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে কেমন ভাবে এই ইউ, ভি, এ, টি, এস এগুলো চেঞ্জ হবে। এগুলো তোমরা জানো। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, এ মানে হচ্ছে ত্বরণ বা মন্দন, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর তার সাথে আমরা আর একটা জিনিস পড়েছিলাম, সেটা কি? অতিক্রান্ত দূরত্ব। আর একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে এস সাফিক্স টি। এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি এবং ইকুয়েশন লিখেছি। আর একটা জিনিস আমরা যেটা পড়বো কেস 2, সেটা আমরা হালকা করে একটু দেখে নেব, হাউ টু সলভ দিস। সেটা হচ্ছে ত্বরণ ধ্রুবক নয়। ত্বরণ যখন ধ্রুবক নয়, তখন গল্পটা কি হয় সেটা আমরা দেখব। তাহলে ত্বরণ যখন ধ্রুবক হয়, তখনই আমাদের পরিচিত যে সমীকরণগুলো আমাদের আছে, যেগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো এবং ক্লাস 11-এ আগের দিন তোমরা পড়লে, সেই ইকুয়েশনগুলো কেবলমাত্র ত্বরণ ধ্রুবক হলে বা স্ল্যাব জিরো হলে তার জন্যই প্রযোজ্য। ত্বরণ যখন ধ্রুবক নয়, তখনও আমরা ইকুয়েশন সলভ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে তখন অন্তর্কলজ আর সমাকল এই দুটো ব্যবহার করতে হবে। মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন সিএসএন এবং ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে। এই দুটো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে, করে আমরা কিন্তু এগুলো করতে পারবো। আমরা খানিকটা আগের ক্লাসে ডিফারেন্সিয়েশন পড়েছিলাম। সেই ডিফারেন্সিয়েশনে আমরা কি পড়েছিলাম? কতগুলো সিম্পল সিম্পল ইকুয়েশন পড়েছিলাম। সেগুলো যেমন ধরে নাও, যদি এক্স ইকুয়াল টু, যদি কেউ টি কিউব বলে, তোমাদের কেমন মনে আছে দেখি, তাহলে ডিএক্স ডিটি সমান কত? কত হবে বলতে পারবে? তার মানে 3 টি টু দি পাওয়ার 2। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল, এগুলো তোমরা ম্যাথে করবে, কিন্তু ফর্মুলাগুলো তোমরা জেনে নাও। অনেক সময় কি হয়, এই ফর্মুলা যদি ধরে নাও, এক্স এক্স সমান যদি টি টু দি পাওয়ার এম হয়, তাহলে সেক্ষেত্রে ডিএক্স ডিটি যেটা হয়, সেটা হয় এম টি টু দি পাওয়ার m-1। তাহলে এখানে দেখো 3 যেটা আছে, তাহলে এম এর মান এখানে 3, সেই জন্য এই ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই হলো।
আর আমরা কি জেনেছি, dx dt মানে কি, এটার অর্থ কি, এটার অর্থ কি জেনেছি? কে বলতে পারবে? t এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার, t এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার, পরিবর্তনের হার। মানে ধরে নাও কোনো একটি, যদি তোমাকে কোশ্চেনটা করা হয়, কোশ্চেন যদি এরকম হয় যে একটি কণা, একটি কণা 3 সেকেন্ড ব্যবধানে, ব্যবধানে 6 মিটার সরণ ঘটালো, তাহলে কণার বেগ কত? এটা তোমরা ইজিলি করে দেবে। কণার বেগ কত তাহলে কি বলবে? ডেল্টা টি সমান কত? টাইম কত লেগেছে? 3 সেকেন্ড। সরণ কত? 6 মিটার। তাহলে ডেল্টা টি মানে হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে সময়। আর সরণ কত হয়েছে? সরণ ধরে নাও ডেল্টা এস সমান হচ্ছে 6 মিটার। তাহলে বেগ সমান কত হবে বলো? বেগ সমান কি হয়? ফর্মুলা কি? ভি সমান, একদম তাই, এস বাই টি বা ডেল্টা এস বাই ডেল্টা টি। তার মানে সরণ বাই সময়। তাহলে সরণ মানে ডেল্টা এস, আর সময়ের ব্যবধান মানে ডেল্টা টি। তার মানে পাতি, যেটা তোমরা ভি সমান পড়েছিলে এক্স বাই টি, সেই জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে কিরকম ভাবে সেটা দেখি। তাহলে এখানে 6/3 হবে, তার মানে এখান থেকে আসছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা আগে কি করতাম, আমরা প্রিভিয়াসলি যখন আমরা ক্লাস নাইনে পড়তাম, প্রিভিয়াসলি তখন আমরা বেগ সমান লিখতাম, বেগ ভি সমান লিখতাম এক্স বাই টি, নিয়ে আমরা বলতাম যে এক্স হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। এই সরণ করতে গিয়ে যে সময় লেগেছে সেটা। কিন্তু এখন অ্যাকচুয়ালি এই যে সরণ, যদি কোনো কণা এখানে ধরো 0 থেকে শুরু হয়নি, ধরে নাও তোমাকে প্রশ্ন যদি এরকম করে যে একটি কণা t1 সময়ে x1 বিন্দুতে ছিল, t2 সময়ে x2 বিন্দুতে এলো, এবং এখানে বলে দেওয়া হলো কণাটি x অক্ষ বরাবর গতিশীল, x অক্ষ বরাবর গতিশীল। তাহলে এখানে বলো তো দেখি কণার বেগ কত হবে? কে বলতে পারবে বলো? এক্ষেত্রে কণার বেগ কত হবে বল? বলো, কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? আর x2 মাইনাস x1 বাই t1 প্লাস t2 একটা অপশন পেলাম। আর কোনো অপশন আছে? এটাতে কে এগ্রি করছো? একদম ডেল্টা এক্স বাই ডেল্টা টি লিখতে পারো। তাহলে এটা সমান কি লিখবে? x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। তাহলে এটা ভুল। তার মানে কি, ও প্রথমে ছিল x1 দূরত্বে, পরে গেল x2 দূরত্বে, তাহলে ক্ষরণ হলো কত? তাহলে আগে যেমন এখানে আমরা লিখতাম ক্ষরণ বাই সময়, সেটা একটু জেনারেল যদি হয়ে যায়, একটু যদি আমরা আরো বড় যখন হলাম, তখন আমরা বলবো ক্ষরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তার মানে এই সংজ্ঞাটা ডিফারেন্স কি হলো? ক্ষরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। এবং এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? সময়ের সাপেক্ষে
সরণের পরিবর্তন। তাহলে এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে বলা হয় গড় বেগ। এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে বলা হয় গড় বেগ। কোন সময়ে গড় বেগ? কোন সময়ে গড় বেগ? t1 সময় থেকে t2 সময়ে গড় বেগ। এটা হলো গড় বেগ। তাহলে এটাও তো তাই। দেখো এখানে কি বলা হয়েছে, একটা কণা ধরে নাও এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এইটা হচ্ছে ধরে নাও জিরো বিন্দু, এটা এক্স অক্ষ। যেই টাইমে আমি তাকালাম তখন t1 সময়ে ও ছিল t1, এটা ধরে নাও t1 সময়, ঘড়ির কাঁটা ঘুরছে কিন্তু এখানে t1 সময় ধরে নাও এটা ঘড়ি, তাহলে এটা কিছু একটা টাইমে দেখাচ্ছে t1 সময়ে, এটা ধরে নাও x1 দূরত্ব গেছে। এবার এখানে যখন এলাম তখন সময়টা হচ্ছে t2 সময়, অন্য ঘড়ি তখন কাঁটাটা কোথাও অন্য কোথাও আছে ধরে নাও, এটা ধরে নাও এখানে ছিল কাঁটাটা প্রথমে, এখন ধরে নাও কাঁটাটা এখানে চলে এসছে, এটা ঘড়ি, তার মানে কাঁটাটা ঘুরেছে খানিকটা, তখন যে দূরত্বটা এলো সেটা হচ্ছে ধরে নাও x2। তাহলে মোট সরণ কত হলো? সরণ মানে কি? কোন একটা কণার এখান থেকে এখানে সরণ মানে কি? কণার কণা ধরে নাও কোন একটা গতি করলো, তখন সরণ মানে কি? সরণ কোন পথটাকে বলবো? যে পথটা ন্যূনতম দূরত্ব হবে। প্রাথমিক বিন্দু, হ্যাঁ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, তার মানে সরলরৈখিক দূরত্ব। তার মানে এই বিন্দুটার নাম যদি আমি দিই এ, এই বিন্দুটার নাম যদি আমরা দিই বি, তাহলে এখানে এই এ বিটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। এটা হচ্ছে সরণ বা সরণের তফাৎ। t1 সময়ে যে সরণ ছিল, t2 সময়ে যে সরণ ছিল সেই সরণ। এটাকে আমরা মোট সরণ বলতে পারি, এটাকে আমরা নেট সরণ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সরণের তফাৎ। তার মানে এই যে টাইমটা t1 থেকে t2 মধ্যে, এই যে সময়টা আমরা দেখতে পাচ্ছি, সেই টাইমের গড় বেগ হচ্ছে এই ফর্মুলাটা। এবং এখানে গড় বেগ আমরা কি পাবো? গড় বেগ সমান হচ্ছে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে কি শুধু গড় বেগ হয়, আর কি কোনো বেগ হয় না? আর কি কোনো বেগের কথা আলোচনা করেছিলাম? বলো। তাৎক্ষণিক বেগ। তাহলে একটা গড় বেগ ছিল, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। গড় বেগটাকে আমরা নাম দিয়েছিলাম অ্যাভারেজ ভেলোসিটি, আর তাৎক্ষণিক বেগের নাম দিয়েছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এইটা হচ্ছে গড় বেগ যখন বলবে তখন বলবে সময়ের ব্যবধান বলে দেবে, সময়ের ব্যবধানে গড় বেগ বেরোয়, গড় বেগ হয়। আর তাৎক্ষণিক বেগ কখন হয়? একটি নির্দিষ্ট সময়ে হয়, একটি নির্দিষ্ট সময়। তাহলে একটি নির্দিষ্ট সময় যদি করতে চায় তাহলে সময়ের ব্যবধানটা খুবই ছোট হয়। অতএব সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান তখন খুবই কম হয়। সময়ের ব্যবধান যদি খুবই কম হয়, ধরে নাও এটা t1 সময়ে দূরত্ব, এটা t2, এরা যদি খুবই কাছাকাছি হয় তাহলে তো এটা মোটামুটি একটা নির্দিষ্ট টাইম বলবে। আর এখানে যদি লম্বা সময়ের ডিফারেন্স হয়, এটা t1 ধরো টাইমে সরণ হয়েছে, এটা t2 টাইমে সরণ হয়েছে, তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা সময়ের রেঞ্জটা বড়। যখন সময়ের রেঞ্জটা বড় হবে তখন বলবে গড় বেগ। আর সময়ের রেঞ্জ যখন খুবই ছোট হবে, খুবই কম হবে, তখন বলবে তাৎক্ষণিক বেগ, মানে ওই মুহূর্তের বেগ। যদি তোমার ধরো না এখানে বলছে যে এইটা ধরো না টি ইকুয়াল টু 15 সেকেন্ড, আর t2 ইকুয়াল টু বললো 20 সেকেন্ড, এবং তখন তোমার বললো সরণ কিছু একটা বলে দিল, তাহলে এখানে ডেল্টা টি কত 5 সেকেন্ড, আর এখানে t1 সমান ধরে নাও 9.9999 সেকেন্ড,
আর T2 সমান বললো 9.99991 সেকেন্ড। তাহলে টাইমের ডিফারেন্স খুবই কম। যদি খুবই কম হয় তখন কি চেঞ্জ হয় ম্যাথামেটিক্সে? এখানে তো গড় বেগ সমান কি ছিল? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আর এখানে ইনস্ট্যান্টেনিয়াস বেগটা কি হয় মনে আছে? ভি সমান হবে কি হবে? ডিএক্স ডিটি। ওকে, তাহলে এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরকলন। যদি তাৎক্ষণিক বেগ চাই, যদি গড় বেগ চাই, তাহলে এই জিনিস আমরা কিন্তু ক্লাস 9-এ করেছি। এটা তো আমাদের ক্লাস 9-এ করা হয়েছে। আর ক্লাস 11-এ এটাও করব, এটাও করব, দুটোই করব। আর ডেরিভেটিভ যখন হবে তখন ডেরিভেটিভের ফর্মুলা আমি বলে দেবো, তাহলে তোরা ক্যালকুলেট করতে পারবি। আর বাদবাকি ডিটেলস ডেরিভেটিভ তোমরা ম্যাথমেটিক্স স্যার ম্যাডামের কাছে শিখে নেবে। ওকে, সেরকম আমরা দেখলাম তো, সেগুলো তাৎক্ষণিক হোক গড় হোক আমরা দেখলাম। এখানে আমরা কিছু একটি কণা, তাহলে প্রথম আমরা আলোচনা করব যে সমত্বরণে সমত্বরণে গতিশীল কণা। সমত্বরণে গতিশীল মানে কি? ত্বরণ সমান, ত্বরণ সমান হচ্ছে, ত্বরণ সমান ধরে নাও এ, এটা হচ্ছে ধ্রুবক। তা কণার প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ধরে নাও সমান ইউ। আর অতিবাহিত সময়, অতিবাহিত সময় সমান হচ্ছে টি। আর এই কেসে দূরত্ব বা সরণ, সরণে লিখি, সরণ সমান হচ্ছে এস, আর অন্তিম বেগ সমান হচ্ছে ভি। তাহলে এক্ষেত্রে আমরা কি কি ফর্মুলা পেয়েছি? এগুলো আর আমরা প্রমাণ করব না, কারণ এগুলো খুব ইজি। তোমরা 9-এও প্রমাণ করেছো, গত দিনেও আমরা করেছি। আমরা জানি এই ইকুয়েশন গুলো কি কি পাই। ভি সমান ইউ প্লাস এটি, এটাকে ত্বরণ ধরেছি বলে প্লাস হয়েছে, আর যদি মন্দন ধরতাম এখানে মাইনাস হতো। আর কি পেয়েছি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, প্লাস হলে ত্বরণ ধরেছি বলে, আর যদি মন্দন ধরতাম এখানে মাইনাস হতো। আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, প্লাস ধরেছি ত্বরণের জন্য, মাইনাস হলে হতো মন্দনের জন্য হতো মাইনাস। তাহলে 1 2 3 এই তিনটে জিনিস কিন্তু আমরা ক্লাস 9-এ করেছি। এখন আর একটা জিনিস আমরা অ্যাড করেছি, সেটা কি? সেটা হচ্ছে টি-তম সেকেন্ডে, টি-তম সেকেন্ডে কণার সরণ, সরণ, টি-তম সেকেন্ডে কণার সরণ। তার ফর্মুলা কি ছিল? আর এটা বলতে কি বোঝায়? এইটা তোমাদেরকে মাঝে মাঝে কনফিউজ করে। এই জিনিসটা আমি জাস্ট আরেকবার বলে দিই। আর এই এস মানে কি? আর এইটাকে বলা হয় এস সাফিক্স টি। এইটা মানে কি? আমি জাস্ট একবার 1 মিনিট তোমাদের সময় নেব। দেখো, মনে করো কণা, কণা গতিশীল এবং সেটা সমত্বরণে গতিশীল যদি হয়, তাহলে ধরে নাও এখানে প্রাথমিক বেগ ইউ আছে, তাহলে 1 সেকেন্ডে কণা এতটা গেল, দ্বিতীয় সেকেন্ডে কণা ধরে নাও এতটা গেল, এটা ফার্স্ট সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে ধরে নাও কণাটা এতটা গেল, থার্ড সেকেন্ডে, আর ফোর্থ সেকেন্ডে ধরে নাও কণাটা এতটা গেল। দ্বিতীয় সেকেন্ডে এতটা গেল, তৃতীয় সেকেন্ডে এতটা গেল, একটু বাড়িয়ে দিই, এতটা গেল, আর চতুর্থ সেকেন্ডে এতটা গেল। তাহলে এই যে দূরত্ব 1 সেকেন্ডে যেটা গেল এইটাকে আমরা বলবো S1। সেকেন্ড সেকেন্ডে যতটা গেল এটাকে আমরা বলবো S সাফিক্স 2। থার্ড সেকেন্ডে যতটা গেল সেটাকে আমরা বলবো S সাফিক্স 3। আর ফোর্থ সেকেন্ডে যেটা গেল সেটাকে আমরা বলবো S সাফিক্স 4। এরকম করে টি-তম সেকেন্ডে যেটা যাবে, সেকেন্ডে সরণ যেটা হবে, সেটাকে আমরা নাম দেবো S সাফিক্স টি। এটা ফর্মুলা আমরা কি পেয়েছিলাম S সাফিক্স টি এর? প্রত্যেকের মনে আছে? যদি প্রাথমিক বেগ ইউ হয়,
সময় যদি টি হয়, ত্বরণ যদি এ হয়, কত হবে? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এইটা ছিল আমাদের ফর্মুলা। সো দ্যাট ওয়াজ নিউ। এটা ছিল নতুন। এই ফর্মুলাটা কি করে ক্যালকুলেট করেছি? এই ফর্মুলাটা ক্যালকুলেট করেছি এসটি সমান টি সেকেন্ডে সরণ মাইনাস টি মাইনাস ওয়ান সেকেন্ডে সরণ। এটা ক্যালকুলেট করলে আমরা এটা পাবো। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আগের দিন কভার করেছি এবং আমরা সেখান থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের আমরা ডিসকাস করেছি। আজকে আমরা একটু গ্রাফে জিনিসগুলো বোঝার চেষ্টা করব প্রাইমারিলি, তারপর আমরা ধীরে 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 জিনিসগুলোকে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা কিছু প্লট বুঝবো, খুব ইনিশিয়াল প্লট। তাহলে হচ্ছে লেখচিত্রের সাহায্যে কণার গতির বর্ণনা। এটা হচ্ছে টুডেজ ক্লাস। তো আমরা জানার চেষ্টা করব যে লেখচিত্র দিয়ে কি বোঝায়। লেখচিত্র কিন্তু অনেক কথা বলে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি কি লেখচিত্র পড়বো? যেমন ধরে নাও, যদি তোমরা নিশ্চয়ই জানো যে যদি এই দিকটা হয় এক্স অক্ষ, এই দিকটা হয় ওয়াই অক্ষ, তাহলে এক্স হচ্ছে এইটা, এখানে যদি কোনো গ্রাফ হয়, এরকম যদি কোনো একটা প্লট দেখা যায়, তাহলে এইটাকে কি বলা যেতে পারে? এটাকে বলা যেতে পারে ওয়াই এক্স গ্রাফ। লেখচিত্র মানে তো গ্রাফ, লেখচিত্র মানে হচ্ছে গ্রাফ। এটা কি জানো ওয়াই এক্স গ্রাফ বলা হয়? কিরে, তোমরা জানো এটা ওয়াই এক্স গ্রাফ বলা হয়? হ্যালো, আছিস? শুনতে পাচ্ছিস? হ্যালো, কেউ কিছু শুনতে পাচ্ছ না? করবো। আমরা যদি ধর এইদিকে এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে কোন একটা গ্রাফ যদি থাকে সেটাকে আমরা বলি ওয়াই এক্স গ্রাফ বা ওয়াই এক্স লেখচিত্র। সিমিলারলি এখানে যে লেখচিত্রগুলো আমরা করব, এক নাম্বার হচ্ছে সরণ সময় লেখচিত্র, দু নাম্বার আমরা করব বেগ সময় লেখচিত্র, আর তিন নাম্বার আমরা করব ত্বরণ সময় লেখচিত্র। এই তিনটে লেখচিত্র আগে আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে এসটি গ্রাফ, এটা হচ্ছে ভিটি গ্রাফ, আর এটা হচ্ছে এটি গ্রাফ। আর যখন আমরা এই তিনটে গ্রাফ ভালো করে বুঝে যাব, তখন আমরা করব ভিএক্স গ্রাফ বা ভিএস গ্রাফ, বেগ সরণ লেখচিত্র। এটা আমরা শেষে ধরব। এইটা হচ্ছে তোমার ভিএস গ্রাফ। তো এই কটা গ্রাফ করলে আমাদের ফান্ডা ক্লিয়ার হবে। তা প্রথম আমরা দেখব সরণ সময় লেখচিত্র বলতে কি বোঝায়। সরণ সময় লেখচিত্র, ধরুন আমি এরকম অনেকগুলো গ্রাফ টানছি। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সরণ, সরণ এস,
এটা সময় টি, টিটা এইদিকে যাচ্ছে, সরণটা এইদিকে যাচ্ছে। একটা কণা ধরে নাও, একটা কণা এখানেই রয়েছে, এরকম করে। আবার একটা গ্রাফ আঁকছি, সরণ, সময়, একটা কণা ধরে নাও, এরকম করে আসছে। আবার একটা গ্রাফ আঁকলাম, এস টি। আমি এদের ডিফারেন্স বোঝার চেষ্টা করব। এস ভার্সেস টি, একজন দেখছি এইভাবে যাচ্ছে। 4 নাম্বার গ্রাফ, এটাও এস ভার্সেস টি গ্রাফ। আমরা দেখব যে যদি এরকম থাকে তাহলে সেটা কি হয়। আর একটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, ধরে নাও এরকম। তো এই যে আমি লেখচিত্রগুলো আঁকলাম, এগুলো কি বোঝায় সেটা তোমরা কোনো কিছু গেস করতে পারবে? এটা ধরে নাও প্লট এ, এটা প্লট বি, এটা প্লট সি, এটা প্লট ডি, এটা প্লট ই। এই যে প্লট গুলো কি বোঝায়? আমি এই যে প্লট এ, এই প্লট এ তে আমরা দেখতে পাচ্ছি কি সময় আমার বেড়ে যাচ্ছে। প্লট এ তে সময় আমার বেড়ে যাচ্ছে। সরণ কি চেঞ্জ হচ্ছে? সরণ কি বাড়ছে? বলো। তাহলে তাহলে এ গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে একটা কণার জন্য? এ যে গ্রাফটা, এটা একটা কণার ক্ষরণ সময়ের গ্রাফ। তাহলে কণাটার গতি সম্বন্ধে আমি কি আইডিয়া লাগাতে পারি, কি বলতে পারি? কণাটি স্থির আছে, কারণ সময় চেঞ্জ হওয়া সত্ত্বেও তার সরণ হয়নি। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে একটা গ্রাফ দেওয়া আছে, যেখানে একটা কণার কণার গতি কণার গতি কি রূপ জিজ্ঞেস করেছে। এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি যে সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে, সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে সরণের কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। কারণ সরণ যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এখানে বলতে পারি কণাটি স্থির আছে। এবার আমাকে আরেকটা কথা বলো, যে এই যে এবি রেখাংশ, এবি, এটা আমি একরকম করে বললাম, এটাকে অন্যভাবে বলা যায় যে এই যে এবি রেখা, এই রেখাটি টি অক্ষের সাথে কত কোণ করেছে? অন্যরা বলো কত কোণ করতে পারে? টি অক্ষের সাথে এবি রেখাংশটি কত কোণ করেছে? সবাই বলছো 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি কোণ করেছে। 0 ডিগ্রি যদি কোণ করে তাহলে এই যে গ্রাফ, এই যে সরল রেখা, এটা এক্স, এই টি অক্ষের সাথে এই যে থিটা যদি কোণ করে থিটা, তাহলে এই ট্যান থিটাকে বলা হয় নতি। ট্যান থিটা হচ্ছে নতি। এটা তোমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে পড়বে, সরল রেখা চ্যাপ্টারে পড়বে। এই যে নতিটা, সেটা কি বোঝায়? এই দেখো, তাহলে নতিটাকে আমরা একটু ব্যাখ্যা করি। আমরা কোনো জিনিস ছেড়ে যাব না, প্রত্যেকটা জিনিস আমরা ধীরে 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 বুঝতে বুঝতে যাব। নতির ইংরেজি হচ্ছে স্লোপ। তাহলে কোন একটা স্ট্রেট লাইন, এটা কি জিনিস? বলছে কোন একটা নতি বলে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে প্রবণতা বলে একটা জিনিস আছে। এটা কি জিনিস? বলছে যে এক্স অক্ষের কোন সরল রেখা, কোন সরল রেখা, এখানে যেমন এখানে আমি ধরে নাও
এস টি গ্রাফ টেনেছি, তাহলে এখানে আমি বলবো টি অক্ষের সাথে যে কোণ করে তাকে বলা হয় নতি বা স্লোপ। এটা নতি বা প্রবণতা, নতি, স্লোপ আর ইনক্লাইনেশন। যে কোণ করে সেটা যদি থিটা হয় তাহলে এই ট্যান থিটাটা হচ্ছে তোমার প্রবণতা, আর থিটাটা হচ্ছে তোমার নতি। তারপরে যদি ধরে নাও এরকম করে একটা স্ট্রেট লাইন হয়, আর এখানে যদি ধরে নাও 30 ডিগ্রি কোণ করে, তাহলে এখানে প্রবণতা কত, স্লোপ কত? স্লোপ হচ্ছে তোমার ট্যান থিটা বোঝায়। এখানে আমি নতি আর প্রবণতার মধ্যে গন্ডগোল করেছি। স্লোপ, ইংরেজি টার্মটা হচ্ছে স্লোপ। স্লোপ হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে ট্যান থিটার মান কত হবে? 1/√3 হবে। সিমিলারলি যদি ধরে নাও এইটা যদি এস হয়, এটা যদি টি হয়, আর এটা যদি এরকম 60 ডিগ্রি কোণ করে, তাহলে এখানে স্লোপ কত হবে? তাহলে কোনটা বেশি, 1/√3 বেশি না √3 বেশি? √3 সমান কত হয়? 1.732। আর এটা হচ্ছে 1/1.732। তার মানে এটার ভ্যালু কম হবে, এটা প্রায় পয়েন্ট কিছু একটা বেরোবে, 0.67 বা 7 এরকম কিছু বেরোবে। 17×7 119, 17×6 102, তাহলে 0.6 বা 0.589 এরকম কিছু একটা দাঁড়াবে। তার মানে এটা লেস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যত বেশি যত বেশি প্রবণতা যত বেশি প্রবণতা তত কিন্তু বেশি কোণে সরলরেখা টি অক্ষকে ছেদ করে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রবণতা যত বেশি হয়, প্রবণতা যত বেশি হয়, টি অক্ষের সাথে সরলরেখাটি তত বেশি খাড়া হয়, মানে স্টিফ হয়, স্টিফ। যদি আমি এরকম দুটো লাইন দেখি, এটা ধরে নাও টি গ্রাফ, এটা হচ্ছে এস গ্রাফ, তাহলে এরকম একটা লাইন ধরে নাও, এটা ও বিন্দু, ও এ, আর এটা ধরে নাও এরকম ও বি। এরকম দুটো লাইন তোমাকে দিয়ে দিয়েছে দুটি কণার জন্য। তাহলে দুটি কণার জন্য এস টি লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্র প্রদত্ত। তারা কোনটা? একটা হচ্ছে ও এ লেখচিত্র, আর একটা হচ্ছে ওবি লেখচিত্র। এখানে দুখানা কণা ধরেছি, একটা ও থেকে যাচ্ছে ও এ, আর একটা ও থেকে বি যাচ্ছে ও বি। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বেগ কার বেশি, কি বলবে? এ এর বেগ বেশি, না এই কণা দুটোর মান, কণা দুটো ধরে নাও, দুটি কণা যাদেরকে বলছি তারা হচ্ছে এ এবং বি, দুটি কণা। এবার এখান থেকে তোমার প্রশ্ন করছে, প্রশ্ন কি জিজ্ঞাসা করছে যে এ এবং বি এর মধ্যে কার বেগ বেশি? তাহলে কি করে ব্যাখ্যা করবে? বি এর বেগ বেশি হবে। তোমার নাম কি? সৃজন। বি এর বেগ কেন বেশি হবে বলো? S/T, একদম তাই। তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? এইটা অ্যাঙ্গেল যদি θ1 হয়, এটার অ্যাঙ্গেল যদি আমরা θ2 হয়, তাহলে দেখো ওবি কে যদি আমি এখানে লম্ব টানি,
এখানে বিডি লম্বটা নিই, বি ডি লম্বটা নিই, আর এ ই লম্বটা নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে নতিটা, ও বি এর নতি কত হবে? ও বি এর নতি হবে ট্যান থিটা 2, আর ও এর নতি কত হবে? ও এর নতি হবে ট্যান থিটা 1। ট্যান থিটা 1 ট্যান থিটা 2, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার লম্ব এখানে কি আছে? এইটা তো হচ্ছে এর এস, এটা তো হচ্ছে টি ও এর ক্ষেত্রে, আর ওবির ক্ষেত্রে কি? এইটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস। তার মানে এই যে বিডি, এটা হচ্ছে তোমার সরণ, আর ওডি হচ্ছে সময়। যদি আমরা এক এক করে দেখি, তাহলে ধরে নাও একটা গ্রাফ টানছি এখানে টি, এদিকে লিখছি এস, এইটা ধরে নাও ওবি, এবং আমি এখানে বিডি লম্ব টেনেছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছি থিটা 2। তাহলে এখানে ট্যান থিটা 2, তোমাদের যে নলেজ অনুযায়ী ত্রিকোণমিতির, এটা যদি লম্ব হয়, তাহলে আমরা জানি ট্যান থিটা 2 মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে বিডি, বাই ভূমি কি? ওডি। তাহলে এবার দেখো তো লম্ব মানে কি? এই যে বিডি মানে হচ্ছে, এই যে বিডি অংশ, এটা তো সরণ বোঝায়। এটা তো যদি ডট 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 করে এখানে দাও, তাহলে তো এটা এই সরণটা বোঝায়। আর ওডি মানে কি বোঝায়? এটা সময় বোঝায়। একদম ঠিক বলেছো তুমি। তাহলে এটাই বোঝায় সরণ বাই সময় সমান হচ্ছে বেগ। আর ট্যান থিটার এখন নতুন নাম আমরা কি দিলাম? এটার নাম দিলাম আমরা স্লোপ বা প্রবণতা। তাহলে প্রবণতা যেটা কোন একটা স্ট্রেট লাইনের টি অক্ষের সাথে, সেই প্রবণতাটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এসটি গ্রাফের জন্য এটা বেগ বোঝাচ্ছে। তাহলে বেগ কি করে আসে? প্রবণতা সমান আমরা দেখতে পাচ্ছি এসটি গ্রাফের প্রবণতা, এসটি লেখচিত্র, লেখচিত্রের প্রবণতা সমান আসছে কি? এটা সমান আসছে সরণ বাই সময় সমান আসছে বেগ। এইটা হচ্ছে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট তথ্য, এটা তোমরা জানো অলরেডি হয়তো। এটা আমি বলার চেষ্টা করছি যে এসটি গ্রাফ যেটা, তার যে স্লোপ, সেটা অ্যাকচুয়ালি হয় এস বাই টি। এস বাই টি যদি আমি গড় বুঝি, আর তা না হলে এটা বোঝাবে বেগ সমান হচ্ছে ডিএস বাই ডিটি। এটা হলে তাৎক্ষণিক হবে। আমরা যখনই বেগের কথা বলবো, তখন বেগ দুটো হয়। একটা হতে পারে এস বাই টি, ডেল্টা এস বাই ডেল্টা টি জায়গায় আমি এস বাই টি বলছি। ধরে নাও এটা ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা হচ্ছে গড় বেগ। আর হতে পারে তাৎক্ষণিক বেগ ডিএস বাই ডিটি, কোন একটা টাইমের বেগ। এখানে দেখো রেঞ্জ বোঝাচ্ছে ওডি বা টি সময়ের মধ্যে বেগ কত, সেটা একটা বড় রেঞ্জ বোঝাচ্ছে বলে আমাদের এক্ষেত্রে কিন্তু গড় বেগ বোঝাচ্ছে। তাহলে এবার যদি ট্যান থিটা তার প্রবণতা বোঝায়, প্রবণতার যদি তার বেগ হয়, তাহলে এই যে প্রবলেমটা আমরা যেখানে এখানে দিলাম দুটি কণার জন্য, একটা এটা টি, এটা হচ্ছে এস, একটা দিলাম তোমার ও এ, আরটা দিলাম ও বি, এই অ্যাঙ্গেলটা থিটা 1, এই অ্যাঙ্গেলটা থিটা 2। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? ভি এ ইজ টু ভিবি সমান কত হবে? বেগের অনুপাত কত হবে? নেহি, একটু গন্ডগোল হচ্ছে বলো। বেগ সমান আমরা কি পেলাম? আমরা এক্ষুনি কি পেলাম? এটা এস মানে, একদম তাই। আমরা এক্ষুনি পেলাম দেখো যে এসটি লেখচিত্রে, এসটি লেখচিত্রে যে নতি, সেটা হচ্ছে তোমার ট্যান থিটা। সেই নতিটা তোমার বোঝায় বেগ
কণার বেগ বোঝায়, কণার বেগ বোঝায়। তাহলে এখান থেকে উল্টো করে যদি আমরা বলি কণার বেগ সমান, এটা আমরা বলতে পারি উল্টো করে কণার বেগ সমান এসটি লেখচিত্রের নতি, তার মানেই ট্যান থিটা। যেখানে থিটা হচ্ছে, যেখানে থিটা হচ্ছে টি অক্ষের সাথে, টি অক্ষের সাথে করা কোণ। তাহলে বলো ও এ, ও এ, এটা তো এ এর জন্য, তাহলে এ এর জন্য কত কোণ হয়েছে? থিটা 1। তাহলে এর বেগ কত? যদি এসটি গ্রাফে এর জন্য যে কোণটা করা ট্যান থিটা 1 হবে। এ কি তোরা বুঝতে পারছিস না? হ্যালো, আর সবাই বলো, দিশা বলো। দেখ দেখ নতি 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 প্রবণতার মধ্যে আমার বাংলাটা একটু গুলিয়ে গেছে। সো ইট ইজ স্লোপ। আমার মনে হয় নতি যা প্রবণতাও তাই। ওটা একটু দেখে নিও স্লোপ। ওটা নিয়ে আর বেশি ডেফিনিট দেখিস না। ওটা তো ম্যাথমেটিক্স চ্যাপ্টারে তোমরা করবে যখন স্ট্রেট লাইন পড়বে। ওটা ক্লাস এতেই আছে, তোমার 11এই আছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি স্লোপ। দাঁড়া আমি একটু দেখে নিই, বাংলা বই আমার কাছে আছে। নতি বা প্রবণতা গেছে নতি, নতি মানেই স্লোপ। ঠিক আছে? প্রবণতা মানে, প্রবণতা মানে কি জানি না, তবে নতি মানে স্লোপ। ওকে, নতি প্রবণতা নিয়ে আমি গুলিয়ে গেছি। নতি মানে স্লোপ, এটা শিওর। প্রবণতাটা আমার এখন মনে পড়ছে না বাংলা, এর ইংরেজিটা অ্যাকচুয়ালি কি। এটা হতে পারে ওটা নতি, কিন্তু স্লোপ আর নতি একই জিনিস, সেটা ট্যান থিটা বোঝায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তার মানে এখানে যে থিটা কোণ করেছে তার ট্যান থিটাটা নতি বোঝায়, নতি বা স্লোপ বোঝায়। সেই স্লোপ হচ্ছে কণার বেগ। তাহলে এখানে ভিএ ইজ টু ভিবি সমান কত হবে? দীপাঞ্জন, কত হবে? হবে তো? প্রত্যেকে এগ্রি করছো? প্রিয়ন্তন, ঘুমিয়ে গেলি? ঘুমলি না ঘুমলি না? এগ্রি করছিস? ট্যান থিটা 1 ইজ টু ট্যান থিটা 2 হবে। এইটা পড়েছিল তোমাদের প্রিভিয়াস নিটে। আগের বছরের নিটে এটা পড়েছিল, যেখানে থিটা 1 একটা বলা ছিল, থিটা 1 সমান বলা ছিল 30 ডিগ্রি, আর থিটা 2 সমান বলা ছিল 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম যে এসটি প্লটে, এসটি প্লট, গ্রাফ, লেখচিত্র সব একই জিনিস। এসটি প্লটের যে নতি, যে নতি, সেটা বোঝায় কি? সেটা বোঝায় বেগ। ওকে, তাহলে আমাদের প্রথম প্লটটা আমরা, এ প্লটটা আমরা বুঝেছি। এবার বি প্লটে আসি। বি প্লটটা কেমন ছিল? প্রথম দেখো এ প্লট ছিল, এ প্লটটা ছিল এটা এস, এটা টি। তাহলে এরকম যদি লাইন হয় এবি রেখাংশ, তাহলে এটা টি অক্ষের সাথে, টি অক্ষের সাথে কত কোণ করবে? সাথে কোণ কত? 0 ডিগ্রি। তাহলে থিটা সমান 0 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান কত হবে? থিটা যদি 0 ডিগ্রি হয় ট্যান থিটা সমানও 0 হবে। আর ট্যান থিটা এটা কি গ্রাফ? এসটি গ্রাফ। এসটি গ্রাফের যে এটা হচ্ছে নতি বা স্লোপ। এই স্লোপটা কি বোঝায়? এই স্লোপটা বোঝায় বেগ। তাহলে বেগ সমান কি দাঁড়ালো? তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি, অতএব বেগ সমান 0। তাহলে বেগ যদি 0 হয় তাহলে নো সরণ, তাহলে কণা স্থির।
এই যে এত কিছু জিনিস আমরা এখান থেকে এতটা পর্যন্ত বুঝতে পারছি, সেটা একটা গ্রাফ দিয়ে বলে দেওয়া যায়। তো গ্রাফ ইজ এ ভেরি পাওয়ারফুল ভার্সন, যেখানে তুমি অনেক কথা একটা ছোট্ট গ্রাফের মধ্যে বলে দিতে পারো। যেমন ধরে নাও, আমরা পরের গ্রাফটা যদি বলি বি গ্রাফ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এসটি গ্রাফটা হচ্ছে এরকম, আমরা টেনে দিয়েছি এরকম। কখনো কখনো যে তোমার টি এর সাথে টাচ করে থাকবে তা কিন্তু নয়, নাও করে থাকতে পারে। ধরে নাও এরকম এই গ্রাফটা আছে। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এটাকে আমরা এরকম ডট 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 করে টাচ করতে পারি, বর্ধিতাংশ করতে পারি। তাহলে ধনাত্মক টি অক্ষের দিকে যে কোণ করবে সেটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটাটা কি? সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে কম কোণ করেছে। আমরা কোণ কোন দিক থেকে ধরবো? আমরা টি অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ধরবো, কোনোদিনই ক্লকওয়াইজ ধরবো না। সবসময় টি অক্ষের সাথে ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে কোণ করবে, সেটা যদি ছেদ না করে তাহলে তাকে বর্ধিত করব। বর্ধিত করে আমি টি অক্ষকে যে জায়গায় ছেদ করবে সেই পয়েন্টে আমি দেখব যে কত অ্যাঙ্গেল করেছে। যদি সেটা সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা জানি ট্যান থিটা সবসময় পজিটিভ হয়, ট্যান থিটা ধনাত্মক হয়। জানো না? জানো না? ট্যান 0 ডিগ্রি 0, ট্যান 45 1, ট্যান 60 √3, ট্যান 90 মানে পজিটিভ ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি পুরো সবকিছুই আছে। তাহলে এই থিটার মান যদি কথার কথা ধরে নাও, এখানে যদি আমরা কথার কথা যদি ধরি এটা 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 সমান কত? ট্যান 45 সমান 1। তাহলে এটা পজিটিভ, এটা ধনাত্মক, তাহলে বেগ ধনাত্মক। বেগ ধনাত্মক বলেই দেখো এই যে টাইমে এখানে যে টি1 সময়, তাতে ওর সরণ যা ছিল, টি যখন বাড়লো, টি2 সময় যখন হলো, তখন সরণ বাড়লো না কমলো? বলো তো দেখি। সরণটা বাড়লো না কমলো যদি কণাটা এদিকে যায়? তাহলে সময় যখন বাড়ছে, সরণ তখন বাড়ছে। তাহলে সময় বাড়ার সাথে সাথে সরণ বাড়লে বেগ তো পজিটিভ হবেই। বেগ পজিটিভ হলেই তোমার সময়ের সাথে সাথে তোমার বেশি বেশি সরণ হবে, তুমি সরে সরে যাবে তোমার বেগ থাকলে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি, যদি, তাহলে আমরা বি থেকে কি বুঝলাম? যদি এক্স অক্ষে বা টি অক্ষের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল করে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ করে, তবে ট্যান থিটা সমান পজিটিভ হবে, বেগ ধনাত্মক হবে। মানে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে সরণ বাড়বে। এবার আমরা আসি শীতে। এবার দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে শীতে কি আছে। এটা হচ্ছে সরণ এস, এটা সময় টি, এরকম করে গ্রাফ আছে। এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি। তাহলে এখানে কেমন অ্যাঙ্গেল করেছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে এখনো অ্যাঙ্গেল করেনি। এটাকে ধীরে 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 বাড়িয়ে দাও, বর্ধিতাংশ বার করো এরকম। তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে থিটাটা কেমন এখানে? এটা হচ্ছে স্থূলকোণী। এরকম নাকি রে? এটা ঠিক লিখলাম? হায় রে, বাহ! স্থূলকোণী, এটাকে বলে অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল।
তো অবটিউজ অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমরা জানি কি হয়, এই যে ঘরটা 0 থেকে 90 ডিগ্রিতে এখানে অল আর পজিটিভ, সবাই পজিটিভ হয়, এখানে অনলি সাইন পজিটিভ হয়, অল সাইন, এখানে অনলি ট্যান পজিটিভ হয়, আর এখানে অনলি কস পজিটিভ হয়। তাহলে এই জন্যই আমরা বলি অল সাইন ট্যান কস। তাহলে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার 0 ডিগ্রিকে আমরা 360 ডিগ্রিও বলতে পারি ঘুরে ঘুরে। তাহলে এই যে 0 থেকে 90 তে সবাই পজিটিভ হয়, এখানে সূক্ষ্ম কোণ হয়, তাহলে সূক্ষ্ম কোণ হলে সবাই পজিটিভ। কিন্তু যদি এরকম কোনো জায়গায় কোণ হয় স্থূল কোণ, তাহলে এটা কোন ঘরে পড়ছে, সাইনের ঘরে পড়ছে, কেবলমাত্র সাইন পজিটিভ, তাহলে ট্যান থিটা কি হবে, ট্যান থিটা তখন ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি, ঋণাত্মক, ঠিক আছে। ঋণাত্মক যদি হয় তাহলে ট্যান থিটা মানে কি, নতি, নতি মানে কি, এখানে এসটি গ্রাফের নতিটাকে কি বলা হয়, এসটি প্লটের নতিকে কি বলবো, এসটি প্লটের নতি হচ্ছে বেগ, তাহলে বেগ সমান এখানে হচ্ছে ঋণাত্মক। তাহলে বেগ ঋণাত্মক মানে কি, বেগ ঋণাত্মক মানে হচ্ছে কোন বিন্দু সাপেক্ষে তার সরণ কমে আসবে। তাহলে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে কোন বিন্দু সাপেক্ষে, কোন বিন্দু সাপেক্ষে সরণ কমে আসবে। এটার একটা এক্সাম্পল দিতে পারবে, এটার একটা এক্সাম্পল দিতে পারবে, বেগ নেগেটিভ, বেগ নেগেটিভ, তার এক্সাম্পল দিতে পারবে ঋণাত্মক। গাড়িতে ব্রেক করার সময় হতে পারে, ব্রেক করার সময় বেগ ঋণাত্মক কোথায় পাগল, ব্রেক, বেগ হ্রাস পাচ্ছে কিন্তু সরণ, সরণ তো হচ্ছে সামনের দিকে, বেগ হ্রাস পাচ্ছে, তো বেগ হ্রাস পেলে তো বেগ নেগেটিভ হয়ে যায় না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, বেগ, হ্যাঁ একদম তাই, একদম তাই। তোমার যদি ধরে নাও এখান থেকে দেখো দুটো এক্সাম্পল একসাথে দিচ্ছি, এইটা ধরে নাও ভূপৃষ্ঠ, এখানে ধরে নাও একজন আছে, একজন দাঁড়িয়ে আছে, এ হচ্ছে অবজারভার, এ সব গতি দেখছে তোমাদের। এবার এ কি করেছে, হাত দিয়ে একটা বলকে উপর দিকে ছুড়ে দিয়েছে, এই দিক দিয়ে বলটাকে ছুড়ে দিয়েছে, ছুড়ে দেওয়ার পর এটা হচ্ছে ধরে নাও এর পিক পজিশন, পিক পজিশন মানে একবারে শীর্ষ অবস্থান। তারপর ও মোমেন্টারিলি থেমে যাওয়ার পর ও এই দিকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তাহলে দেখো এই যে বাম দিকে ডাইরেকশন, তখন বেগ হচ্ছে ধনাত্মক, কারণ সরণ বেড়ে যাচ্ছিল, কারণ সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে সরণ বাড়ছিল। কিন্তু এইদিকে সরণ কার সাপেক্ষে, অবজারভারের সাপেক্ষে, বলটা দূরে 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 চলে যাচ্ছে, তার জন্য বেগ বাড়ছিল, বেগ পজিটিভ ছিল, বেগ বাড়ছিল কমছিল জানার দরকার নেই, দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বেগ ধনাত্মক হবে। তার মানে বেগ ধনাত্মক হওয়া মানে বেগ বেড়ে যাওয়া নয়, বেগ কমে যাওয়া নয়, যতক্ষণ পর্যন্ত না মুখ ঘুরিয়ে চলে আসছে। একটা গাড়ি তোর বাড়ি থেকে ধরে নাও সিউড়ি পর্যন্ত গাড়িটা গেল, যতক্ষণ পর্যন্ত গাড়িটা সিউড়ির দিকে গেল ততক্ষণ পর্যন্ত বেগ পজিটিভ, কারণ সময়ের সাপেক্ষে সে কিন্তু তোমার থেকে দূরে চলে গেছে, সরণ সে বাড়িয়েছে। কিন্তু যেই না মাত্র সিউড়ি থেকে সে আবার রামপুরহাটের দিকে ব্যাক করতে শুরু করলো, তখন কিন্তু তুমি যেহেতু রামপুরহাটে বসে আছো, তোমার সাপেক্ষে সেই বাস বা গাড়ি বা ট্যাক্সি যাই হোক না কেন, তার দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করলো।
যেই কমতে শুরু করলো সময়ের সাপেক্ষে সরণটা, তখন কিন্তু তার বেগ ঋণাত্মক হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে বেগ ঋণাত্মক, নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক। আর দুটো বেগ সরণ গ্রাফ তোমাদের আছে। অপশন এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বেগ সরণ আর সময় গ্রাফ আছে। সেই গ্রাফ একটা হচ্ছে এরকম, আর ই আছে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এরকম। এটা তোমাদেরকে একটু হিন্ট দিই। হিন্ট কি দেবো? এখানে একটা বিন্দু নেবে, এখানে একটা বিন্দু নেবে, এটা স্পর্শক টানবে। তাহলে এই যে অ্যাঙ্গেল করবে θ1, সেটা হচ্ছে এই পি বিন্দুতে, পি বিন্দুতে যদি বেগ বলি, পি বিন্দুতে যদি বেগ বলি, তাহলে সমান হবে tan θ1। স্পর্শক যে কোণ করে, স্পর্শক কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি অক্ষের সাথে যে কোণ করে, তার ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান, যদি টি অক্ষের সাথে থিটা কোণ করতো, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা যেটা হতো সেটা হবে বেগ। তাহলে পি বিন্দুতে বেগ কিছু একটা পাবে, আবার দূরে আর একটা বিন্দু নাও কিউ, তাহলে তার স্পর্শক আলাদা হবে। এখানে একটা অ্যাঙ্গেল পাবে θ2। তাহলে বলো তো দেখি θ1 বড় না θ2 বড়? তাহলে θ2 বড় θ1 এর চেয়ে। তাহলে এটাকে ব্যাখ্যা করবে, এইটুকু হিন্ট দিলাম, ব্যাখ্যা করিও। হোমওয়ার্ক, থিঙ্ক ওভার ইট। না পারলে আমি অবশ্যই আছি। নেক্সট, এখানে একটা পয়েন্ট নিলে, তার স্পর্শক টানলে, ধরে নাও এরকম দাঁড়াচ্ছে, তাহলে এখন এটাকেও বাড়িয়ে নিই। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এইটা হলো তোমার θ1। আর দূরে একটা পয়েন্ট নিলে, এখানে এটা পি বিন্দু, এটা ধরে নাও কিউ বিন্দু, কিউ বিন্দুতে যে স্পর্শক টানবে সেটা দেখা গেল এরকম কোন একটা জায়গায় ছেদ করেছে, আর এইটা ধরে নাও সময় অক্ষ, এখানে ছেদ করেছে, এইটা ধরে নাও θ2। তাহলে এবার বলো তো দেখি এখানে θ2 বড় না θ1 বড়? তাহলে θ2 লেস দ্যান θ1। এবার তোমরা ব্যাখ্যা করো। তাহলে তাহলে আমি কি ব্যাখ্যা করবে? কোশ্চেন কি? প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে চিত্র ডি, লেখচিত্র ডি এবং তে ই যদি কোনো কণার গতি নির্দেশ করে, তবে কণাটি কেমন ভাবে গতিশীল, এটা বলবে। প্লাস তোমাদেরকে আরেকটা টাস্ক দিই, এক্সাম্পল দাও, এক্সাম্পল সহ, উদাহরণ সহ। ওকে, সো গুড নাইট ফর টুডে। তোমাদের